প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম দাঙ্গা। এখন শুরু করছি নবম অংশ। পেছন থেকে ব্রেডের বাজখাই গলা এসে ধাক্কা মারল ওর কানে। সেন, ফিরে এসো, ফিরে আসো গাধা কোথাকার। ওকে আনতে গিয়ে নিজের জান খোয়ানোর দরকার নেই। তোমার জীবনের চেয়ে ওর মৃতদেহ বেশি দামি নয়, জীবিত থাকলেও না। সেন, সেন। দাঁড়িয়ে পড়ল সেন। হাত থেকে রাইফেলটা ছুঁড়ে ফেলে দিল নিচে। বাতাসে ধোঁয়ার পাতলা রেখা উঠতে দেখল। আবার ছুটল। একটু পর ওর সামনে বিঁধল কয়েকটা গুলি। উতেরা মিস করছে। বিশ্বাস করতে চাইছে না ও। ওর মনে হলো ওরা আসলে আর সামনে না এগোনোর জন্যে হুঁশিয়ার করে দিচ্ছে ওকে। নসুয়াকে চেনে না ও। তবে নসুয়ার দলের অনেক যোদ্ধার সাথে ওর পরিচয় থাকতে পারে। স্বাভাবিক অবস্থায় অনেক উতে ওর কেবিনে যেত, পেট পুড়ে খেয়ে জিরোতো, টুকটাক গল্প গুজবও করতো মাঝে মধ্যে। এর ফলে ওদের সাথে একটা চমৎকার সম্পর্ক গড়ে উঠেছে ওর। ওই সম্পর্কের বলেই আশা করল সেন ওরা হয়তো সেজন্যই ওর গায়ে গুলি করেনি এখনো। নইলে উতেদের হাতের টিপ এতটা বাজে নয় যে প্রায় 10-12টা গুলি করেও ওর গায়ে আঁচড় কাটতে পারেনি। হাত দুটো উপরে তুলল, নাড়ল, দেখালো সে ওর হাতে অস্ত্র নেই। গলা ফাটিয়ে চেঁচিয়ে বলল, নসুয়া, আমি লড়তে আসিনি। আমি কেবল সাদা মানুষটাকে কেবিনে নিয়ে যেতে চাই, ওকে সুস্থ করে তুলতে চাই। আমি যদি মারা গিয়ে যদি মারা গিয়ে থাকে তাহলে কবর দিতে চাই। 10 থেকে 15 সেকেন্ড চুপচাপ জায়গায় দাঁড়িয়ে রইল সেন। কোনো জবাব দিল না উতেরা। কেউ গুলিও করল না। আস্তে আস্তে সামনে এগোলো সেন। লল্যান্ডের ভূপাতিত শরীরের উপর ওর দৃষ্টি। বকের ভেতর বুকের ভিতর হৃৎপিণ্ড লাফাচ্ছে। বুক ফেটে যেন বেরিয়ে আসতে চাইছে। প্রত্যেকবার পা ফেলতে গিয়ে মনে হচ্ছে এটাই বুঝি শেষ। মৃত্যুর মুখোমুখি ওকে আরও অনেকবার হতে হয়েছে, কিন্তু আজকের মতো এরকম নিষ্ক্রিয় ও অসহায় অবস্থায় কখনো নয়। ভয় পাচ্ছে ও। গলা শুকিয়ে কাঠ, কিন্তু উতেদের সেটা বুঝতে দিতে চাইছে না। ও হাঁটছে ধীর এবং দীর্ঘ পায়ে। এক সময় লল্যান্ডের পাশে গিয়ে দাঁড়ালো। বিভৎস দৃশ্য। লল্যান্ডের কাপড় চোপড় শত ছিন্ন। ছুরি দিয়ে নৃশংসভাবে ফালি ফালি করে কাটা হয়েছে সারা শরীর। গা শিউরে উঠল সেনের। নিচু হয়ে লাশটা তুলতে গিয়ে ভাবল, লল্যান্ডের ভাগ্যই বরণ করেছে ন্যাট সিলিকার সহ এজেন্সির অন্য শ্বেতাঙ্গরাও। লাশটা পাজাকোলা করে নিয়ে ফিরে যাবার জন্য ঘুরল সেন। রক্তের দাগ পড়েছে ওর জামা কাপড়ে, শরীরে। হাঁটতে শুরু করলো যেভাবে এসেছে সেভাবে, ধীর ও দীর্ঘ পায়ে। বার্নের দেয়ালের কাছে দাঁড়িয়েছিল লয়েস, ওয়াল আর পল। সেনের রাইফেলটা কুড়িয়ে এনেছে লয়েস। ওটা এখন ওর বাম হাতে। ডান হাতে সেনের ঘুষিতে থেতলে যাওয়া জায়গাটা ডলছে ও এখনো। ঘর থেকে বেরিয়ে উঠান পেরিয়ে এসে ওদের পেছনে দাঁড়ালো জুলি। চুপচাপ নীরবে ওকে দেখছে ওরা। কেবল পল ছাড়া বাকিদের মুখ উদ্বেগে রক্তশূন্য, ছাইয়ের মতো সাদা। যেখান থেকে লল্যান্ডের লাশ পাজাখোলা করে তুলে এনেছে সেখান থেকে করালের কাছে পৌঁছাতে গিয়ে সেনের মনে হচ্ছে মাইলের পর মাইল পাড়ি দিচ্ছে সে। সময় জ্ঞান হারিয়ে ফেলেছে। পথ যেন আর কিছুতে ফুরোচ্ছে না। কখনো ফুরোবে এমনটাও মনে হচ্ছে না। অথচ এটাও জানে মাত্র 30 মিনিট কয়েকের পথ জায়গাটা। তারপর যেন অনন্তকাল পরে করালের সামনে এসে দাঁড়ালো সে। মাত্র মিনিট কয়েকের পথ জায়গাটা। তারপর যেন অনন্তকাল পরে করালের সামনে এসে দাঁড়ালো সে। লাশটাকে মাটিতে শুইয়ে রেখে সোজা হলো। হাঁপাচ্ছে ও কুকুরের মতো। কপাল মুখ থেকে দরদর বেগে নামছে ঘাম। দু হাতে ঘাম মুছছে সেন। সারা মুখ জ্বলছে, যেন এইমাত্র কেউ মরিচ ডলে দিয়েছে। তো তুমি একটা গর্ধপ, একটা নির্বোধ, সেন অস্টিন। আচমকা ফেটে পড়ল জুলি। শব্দগুলো আগুনের গোলার মতো বেরিয়ে এলো ওর মুখ দিয়ে। মুখ লাল টকটকে। বোকা পাঠা তুমি, তারও অধম।
তোমাকে ঘোড়ার চাবুক দিয়ে পেটানো উচিত। তুমি। তারপর আর বকুনির জন্যে জুৎসই শব্দ খুঁজে না পেয়েই যেন থেমে গেল। তবে তার বিশাল বুকের দ্রুত ওঠানামাই বলে দিচ্ছে ঘোড়ার চাবুক দিয়ে পেটানোর মতো উচিত কাজটা পারলে শুরুই করে দিত মহিলা। এরপর আর কথা জোগালো না কারো মুখে। একসময় বান থেকে একটা কম্বল এনে লল্যান্ডের লাশ ঢেকে দিল লয়েস। সেন দেখল ওর শার্টে বুকের কাছটায় লাগা রক্তের দাগ শুকিয়ে গেছে, তবে তা নিয়ে ব্যস্ত হয়ে ওঠার প্রয়োজন মনে করছে না। ও এবং সম্ভবত বাকিদেরও মনে এখন কেবল একটাই প্রশ্ন, কে খবরটা দেবে হান্নাকে, কিভাবে দেবে? সবার নীরবতা দেখে মনে হচ্ছে উত্তরটা এই মুহূর্তে কেউই খুঁজে পাচ্ছে না। 16। জুলি যখন বেডরুমের দরজা খুলে ভেতরে উকি দেয়, তখন ঘুম আর জাগরণের মাঝামাঝি পর্যায়ে ছিল ফ্লোরা। দরজা খোলার শব্দে পাশ ফিরে শুতেই সে না জুলির কথার আওয়াজ ওর কানে ঢুকলো। প্রথমে কথাগুলো ঠিক বুঝে উঠতে পারেনি, পরে ঘুম আর একটু হালকা হতেই সেনকে বলতে শুনল, আমি ওর জন্য মোটেও অস্থির হচ্ছি না। আমার কিছু যায় আসে না, তবে এটাও চাই না ও হারিয়ে যাক কিংবা কোথাও গিয়ে বিপদে পড়ুক। এরপর ওকে বাইরে গিয়ে ডাকতে শুনল, ব্রেড। সচকিত হয়ে উঠল ফ্লোরা, নামলো খাট থেকে, দ্রুত পোশাক পরে নিল। হান্নাকে জাগাচ্ছে না ও, মেয়েটা ঘুমোচ্ছে, ঘুমাওক। এক মুহূর্তের জন্যে মেয়েটাকে দেখলো। ঘরটা উষ্ণ, ভোরের ঠান্ডায় লেপ টেনে গায়ে জড়িয়ে আরাম করে ঘুমোচ্ছে হান্না। গুটিসুটি মেরে বলের মতো গোল হয়ে শুয়ে আছে। হাঁটু দুটো এসে ঠেকেছে চিবুকের সাথে। সোনালি চুলগুলোকে অন্ধকারে কালো রেশমের মতো লাগছে। সংকটের সময় মানুষের পারস্পরিক সম্পর্ক কেমন পাল্টে যায় ভাবলো ফ্লোরা সকৌতুকে। মাত্র কয়েক ঘন্টা হলো হান্না এ বাড়িতে এসেছে, কিন্তু এরই মধ্যে সবার মন জয় করে নিয়েছে। এখানকার প্রত্যেকটা মানুষ, সেন ও টনি পর্যন্ত ওকে পছন্দ করতে শুরু করেছে। অথচ এদের দুজনের সাথে এখনো হান্নার ভালো করে আলাপটা পর্যন্ত হয়ে ওঠেনি। কিন্তু মেয়েটার জন্যে ওদের সহানুভূতি পরিষ্কার বুঝতে পারছে ফ্লোরা। পাশাপাশি ওর স্বামী জব লল্যান্ড এরই মধ্যে অনেকের কাছে বিরক্তিকর হিসেবে নিজেকে পরিচিত করে ফেলেছে। জব চায় সারাক্ষণ স্ত্রীর পেছনে ছোক ছোক করে বেড়াতে। সেটা যে অবশ্য খুব বেশি দোষের তা বলা যাবে না। জবের অধিকার আছে যাকে ভালোবাসে তার কাছাকাছি থাকার। তবে কথা হলো তাকে পরিবেশের কথা ভুলে গেলেও চলবে না। হান্নার যত্ন পাওয়ার দরকার আছে, ঠিক আছে, কিন্তু লল্যান্ডের ভাব দেখে এটা স্পষ্ট যে স্ত্রীর যত্ন নয়, স্ত্রীকে জ্বালাতন করার দিকেই ওর ঝোঁক বেশি। কিন্তু এই মুহূর্তে সম্পর্কের অধিকার ফলানোর মতো অবস্থায় যে ও নেই, এটা কিছুতেই বুঝতে চাইছে না লল্যান্ড। ফ্লোরার মনে হচ্ছে লল্যান্ডের মতো অপদার্থ মানুষ সে আর কখনো দেখেনি। ওর বাবাও অবশ্য অপদার্থের চূড়ামণি। তবে ব্রেডওয়াল লোকটা ভীরু নয়, আর চাইলে বেশ করিতকর্মা হয়ে উঠতে পারে মাঝে মধ্যে। কিন্তু জব লল্যান্ড যতটা বুঝেছে ফ্লোরা ব্যক্তিত্বহীন, হাম বড়াই আর অযোগ্য। কোনো কাজই ঠিকমতো করার সামর্থ্য ওর নেই। কিন্তু ওকে ছাড়া হান্না চলবেই বা কী করে? চুল আঁচড়ে রুম থেকে বেরোলো ও। জুলিকে দেখলো কাপড় পরে দাঁড়িয়ে আছে সামনের দরজায়। ওর পাশ কেটে বেরোলো সে। তারপর ঘাড় ফেরালো। কি ব্যাপার, কোনো সমস্যা? সবটাই সমস্যা, গোদ করে উঠল জুলি। ওই অপদার্থ শুয়োর লল্যান্ডটাকে যদি এখন হাতের কাছে পেতাম, তাহলে গলা টিপে মারতাম। ওর জন্যেই তো এখন সেন বেরিয়ে গেল গুলি খেয়ে মরার জন্যে। সেন? এক লাফে ওর সামনে চলে এলো ফ্লোরা। গুলি খেয়ে মরার জন্যে মানে? কোথায় গেছে ও? জবাব দিল না জুলি। ওর চোখ নদীর দিকে, বিস্ফারিত দৃষ্টি। ওর দৃষ্টি অনুসরণ করে ফ্লোরাও তাকালো। নিজেও দেখতে পেল দৃশ্যটা। কুয়াশার ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে একটা লোক নদীর দিকে। লোকটা যে সেন অস্টিন তা বলে দিতে হলো না। পর মুহূর্তে কেঁপে উঠল ফ্লোরা আচমকা গুলির শব্দে। নদীর ওপারের জঙ্গলে আগুনের শিখা ঝলসে উঠল। ওর বাবার চিৎকারের শব্দ শুনল। সেনকে ফিরে আসতে বলছে, গালাগাল করছে, বোকা গাধা বলে। দেখলো সেন হাত থেকে রাইফেলটা ছুঁড়ে ফেলে দিয়েছে। তারপর দু হাত উপরে তুলে দিতে দেখলো কিছু একটা বলতে শুনলো।
অত দূর থেকে বুঝতে পারল না ফ্লোরা। এরপর সামনে এগিয়ে যেতে দেখলো। ফ্লোরার মাথায় প্রথম যে চিন্তাটা এলো সেটা হলো উতেরা সেনকে মেরে ফেলবে। আচমকা বুকের ভেতরটা খালি হয়ে গেল ওর। নিজের অজান্তেই ওর গলা চিরে অব্যক্ত একটা শব্দ বেরিয়ে এলো। তারপর ছুটন্ত পাগলিনীর মতো তারপর ছুটলো পাগলিনীর মতো, যেন সেনকে উতেদের হাত থেকে বাঁচাতে চাইছে। ওরও যাওয়া চাইলে ওরও যাওয়া চাই, এবং ওকে যেতে দেখলে উতেরা গুলিছোড়া বন্ধ করে দেবে। বিরাট শরীর নিয়ে বিশাল এক লাফ দিল জুলি। ছুটল ফ্লোরার পেছনে। 3 লাফে ওর কাছে গিয়ে বাহু আঁকড়ে ধরল। বাজখাই গলা যতটা সম্ভব মোলায়েম করে বলল, আস্তে বাছা, ধীরে। তুমি গিয়ে এখন কিছু করতে পারবে না, বরং ওর অসুবিধেই ঘটাবে। ঝটকা মেরে হাত ছাড়াবার চেষ্টা করলো ফ্লোরা। ব্যাকুল স্বরে বলল, দেখছো না ও কি করছে? ওরা ওকে মেরে ফেলবে তো। চুপ করে ওকে শক্ত করে ধরে রাখলো জুলি। কি বলবে ও মেয়েটাকে? ওর নিজেরও তো সেই একই আশঙ্কা। কান্নায় ভেঙে পড়ল ফ্লোরা। ওকে কাঁদতে দিল জুলি। তারপর মৃদুস্বরে বলল, ওরা হয়তো ওকে লাশ নিয়ে আসতে দেবে। একটু পরে কান্না থামতেই জুলিকে ছেড়ে দিয়ে ঘুরল ফ্লোরা। চোখে পানি নিয়ে দেখল করালের দিকে আসছে সেন। লল্যান্ডের লাশ বয়ে আনছে, তবে বেশ খানিকটা দূরে রয়েছে এখনো। বুক থেকে পাষাণ ভার নামতে শুরু করলো ফ্লোরার। উথাল পাতাল ঢেউ জাগলো তাতে, একাধারে আনন্দ ও দুশ্চিন্তায়। ও আরো জোরে হাঁটছে না কেন, যেন ভয় পাচ্ছে। উতেরা ফের মত পাল্টে গুলি করতে শুরু করে কিনা। পারলে তাই করতো বাছা। ওকে আশ্বস্ত করার চেষ্টা করলো জুলি, কিন্তু পারছে না। দেখছো না একটা লাশ বয়ে আনতে হচ্ছে ওকে। স্থানের মতো দাঁড়িয়ে রইল ফ্লোরা। তাকিয়ে আছে সেনের দিকে। ওর পা নড়তে চাইছে না। দুহাত মুঠো হয়ে গেছে আপনা আপনি। তালুর মধ্যে চেপে বসেছে নখগুলো, এত জোরে যে যেন চামড়া ভেদ করে ঢুকে যাবে ভেতরে। ওর কেবল মনে হচ্ছে সেনের সামনে পত্রকও যেন কোনো মতেই ফুরোচ্ছে না, আর সময় যেন থেমে গেছে। ওকে রেখে উঠান পেরিয়ে বান্নের কাছে সবাই যেখানে দাঁড়িয়ে আছে চলে গেল জুলি। একসময় বান্নের কাছে গিয়ে পৌঁছালো সেন। লল্যান্ডের লাশ নামিয়ে রেখে দাঁড়ালো সোজা হয়ে। হাঁপাচ্ছে সে। স্বস্তির নিঃশ্বাস ফেলতে গেল ফ্লোরা, কিন্তু টের পেল আতঙ্কের যে পাথর চেপে বসেছিল বুকের উপর, সেটা এখনো রয়ে গেছে যেন। ওর এখনো বিশ্বাস হতে চাইছে না সেন শেষ পর্যন্ত ইন্ডিয়ানদের গুলির সীমানা থেকে নিরাপদে সরে আসতে পেরেছে। ওরা তাহলে সত্যি ওকে খুন করেনি? কিন্তু কেন? আর দাঁড়িয়ে থাকতে পারল না ফ্লোরা। ওর শরীর পাখির পালকের মতো হালকা হয়ে গেছে। তীরবেগে ছুটল বানের দিকে, সেনের নাম ধরে ডাকতে ডাকতে। তাকালো সেন, দুহাত বাড়িয়ে দিল। ফ্লোরা ঝাঁপিয়ে পড়ল ওর বুকে। আমি আমি বিশ্বাসই করতে পারিনি ওরা তোমাকে খুন করবে না। সেন হাসল। আমারও বিশ্বাস হয়নি ফ্লোরা, আমিও ভাবিনি। ওকে ছেড়ে দিয়ে পিছিয়ে এলো ফ্লোরা। ওর চোখে পানি, মুখে হাসি। তুমি ভীষণ সাহসী। এত সাহস আমি আর কখনো কারো মধ্যে দেখিনি। কিন্তু তুমি বোকাও। এক মুহূর্তের জন্যে গলা ধরে এলো ওর। ওর মনে হলো ও কেঁদেই ফেলবে। পরক্ষণেই সামলে নিল নিজেকে। না, এর কোনোটাই আমি নই। কেসে গলা পরিষ্কার করে নিল জুলি। দেখো, সত্যি কথা বলতে আমি কখনো পিছুপা হই না। লল্যান্ড খুন হয়ে যাওয়াতে আমার বিন্দুমাত্র আফসোস নেই। এক হিসেবে এটা ভালোই হয়েছে আমাদের জন্যে, এবং হান্নার জন্যেও। একটা অপদার্থের সঙ্গে সারা জীবন থাকার কষ্ট থেকে বেঁচে গেছে মেয়েটা। কিন্তু ও তো আর তা বুঝবে না। এখন প্রশ্ন হলো, ওর স্বামীর খুন হওয়ার কথাটা কে জানাবে ওকে? কিভাবে জানাবে? কেউ জবাব দিল না। নীরব রইল সবাই কিছুক্ষণ। তারপর ফ্লোরা বলল, ব্যাপারটা ঘটলো কেমন করে? লল্যান্ড বার্ন থেকে বেরোলো কখন? কেন বেরোলো তা জানি না, মাথা নাড়ল লয়েস। তবে গতরাতে আমাকে বলেছিল সে চলে যাবে। সে নাকি এখানে ইন্ডিয়ানদের হাতে নির্যাতিত হয়ে মরতে আসেনি। আর আমি যখন পাহারা দিচ্ছিলাম তখন কিছু একটা শব্দ শুনেছিলাম মনে হয় বার্নের দিক থেকে। খুব একটা মন দিইনি। এখন বুঝতে পারছি
তখনই পালাচ্ছিল লল্যান্ড। কিন্তু কেন, জানতে চাইল ফ্লোরা। আর ও তো পালায়নি। পালাতে চাইলেও নদীর দিকে যেখানে উতেরা লুকিয়ে আছে সেদিকে যাচ্ছিল কেন, সেটা কখনো জানা যাবে না, জবাব দিল সেন। তবে মনে হয় আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছিল। কি করতে যাচ্ছিল নিজেই বুঝতে পারেনি। কিংবা এও হতে পারে ও পথ হারিয়ে ফেলেছিল, কিংবা কাজ ঝাঁকালো। কি হয়েছিল এখন আর জানা যাবে না। যাই হোক, বলল লয়েস, সেটা হান্নাকে বলা যাবে না। লল্যান্ডের কি কি দোষ ছিল মেয়েটা জানতো, কিন্তু দেখেও না দেখার ভান করত। কিন্তু ওর স্বামী যে একটা বড় ধরনের কাপুরুষ ছিল সেটা ওকে না জানালেও চলবে। তাতে হয়তো আরেকটা গ্লানি থেকে মুক্তি পাবে মেয়েটা। একটু থেমে জুলিয়ার ফ্লোরার দিকে চাইল। তোমরা যদি চাও আমি ওকে ব্যাপারটা জানাতে পারি, তবে আমার মনে হয় তোমাদের মেয়েদেরই উচিত তাকে ব্যাপারটা বলা। পরে আমি বুঝিয়ে বলবো। বান থেকে বেরিয়ে এলো টনি, চোখ মুছতে মুছতে। ঘুম থেকে উঠে এসেছে। কম্বল ঢাকা লাশ দেখে মোছার কথা ভুলে বিস্ফারিত চোখে চেয়ে রইল। সেনকে ব্যাক স্টল থেকে ক্যানভাসটা নিয়ে আসতে বলল। চলে গেল ও, কোনো প্রশ্ন না করে। সেন বলল, এখন কবর খুঁড়তে শুরু করা উচিত। কফিন টফিন বানানোর সময় নেই। ক্যানভাসে মুড়ে কবর দিয়ে দেব। আমি লাশ নিয়ে আসার সময় উতেরা কিছু বলেনি, সম্ভবত বলবেও না। তবে আমরা সতর্ক থাকব। ঠিক বলেছ, সায় দিল জুলি। যত তাড়াতাড়ি সম্ভব লাশ কবর দিয়ে ফেলতে হবে। বান থেকে ক্যানভাস নিয়ে এলো টনি, সেনকে দিল। ফ্লোরা লাশের গা থেকে টেনে সরালো কম্বলটা। মনে মনে শিউরে উঠল। আচমকা লল্যান্ডের জায়গায় সেনের কথা ভাবল। ফুঁপিয়ে উঠল নিঃশব্দে। এই লাশ লল্যান্ডের না হয়ে যদি সেনের হতো। উতেদের উদ্যত অস্ত্রের মুখে সেন হাঁটছে লল্যান্ডের লাশ নিয়ে। দৃশ্যটা এখনো চোখে ভাসছে ওর। যিশু, মনে মনে বুকের উপর ক্রুশ আঁকল ফ্লোরা। আচমকা সারা শরীর কাঁপতে শুরু করলো ওর। চোখ বন্ধ করে ফেলল। লল্যান্ডের লাশ দেখে গা গুলিয়ে উঠছে। কিন্তু চোখ বন্ধ করলেও ওর মনের চোখে ঠিকই ভেসে উঠল দৃশ্যটা। তাতে লল্যান্ডের জায়গায় সেন শুয়ে আছে। না, সেন নয়, ওর লাশ। এরকম রক্তে ভেজা শার্ট গায়ে, দু ঠোঁট ফাঁক, শুকনো কালো রক্তে বিকৃত মুখ, আর ওর সারা শরীর। চোখ না খুলেই তোতা পাখির মতো আউড়ে গেল ফ্লোরা। আমি বলবো হান্নাকে। যে কারো চেয়ে আমি বোধ হয় সবচেয়ে ভালো করে বুঝিয়ে বলতে পারবো। খবরটা শুনে ওর মনের অবস্থা কি হবে সেটা আমিই সবচেয়ে ভালো জানি। ঠিক এখন এখন আমার যেমন হচ্ছে। সেন কাছে গিয়ে ওর কোমর ধরে ওকে নিজের দিকে ফেরালো সেন। ফ্লোরা, দেখো আমি ঠিক আছি। একদম তোমার সামনে দাঁড়িয়ে আছি, জলজান্ত। আমি জানি, ওকে জড়িয়ে ধরলো ফ্লোরা। কিন্তু জব ঠিক নেই। জুলি বলেছে জবকে ছাড়াই হান্নার জীবনটা ভালো কাটবে। ঠিকই বলেছে, কিন্তু হান্নাকে সে কথা বলা যাবে না। সে কখনো বুঝতে চাইবে না তার স্বামী আসলে কেমন লোক ছিল। আমি তোমার সঙ্গে একমত ম্যাম, বলল লয়েস। মেয়েটা এখন নিজেকে দায়ী করবে। ভাববে ওর সাথে পালিয়ে না এলে লল্যান্ড মারা পড়তো না। নিজেকেই দোষী মনে করবে ও সারা জীবন। কেবিনের দিকে হাঁটতে শুরু করলো ফ্লোরা। কয়েক পা গিয়ে ঘাড় ফেরালো। হান্না হয়তো লল্যান্ডের খবর নিতে চাইবে, জানতে চাইবে ও বাইরে কি করছে। বলবে জানি না, ওকে পরামর্শ দিল লয়েস। আপাতত এটাই ভালো জবাব হবে। ওকে এখনই কিছু জানাবার দরকার নেই। আবার হাঁটতে শুরু করলো ফ্লোরা। টনির দিকে চাইল সেন। তুমি আর লয়েস থাকবে এখানে। পল খেয়াল রাখবে উতেরা নতুন কোনো চাল শুরু করে কিনা। আমি আর ওয়াল যাচ্ছি কবর খুঁড়তে। দ্রুত পা ফেলে বাড়িতে ঢোকার আগে ফ্লোরাকে ধরে ফেলল জুলি। বলল, লল্যান্ডের মুখ এখন আর দেখার অবস্থায় নেই। উতেরা কেটে ছিঁড়ে বিকৃত করে দিয়েছে। রক্ত শুকিয়ে জমাট বেঁধে ভয়ঙ্কর দেখাচ্ছে। ওর মুখ হান্নার জন্যে না দেখলেই ভালো হবে। তাহলে সারা জীবনেও ভুলতে পারবে না চিঠিটা। তবে ও জোর করে দেখতে চাইলে আমাদের কিছু করার থাকবে না। তুমি শুধু খেয়াল রাখবে আমি ওর মুখটা পরিষ্কার করার আগে যেন সে এসে না পড়ে। পরিষ্কার করার পর হয়তো অতটা ভয়ঙ্কর আর বীভৎস দেখাবে না। মাথা দোলালো ফ্লোরা। ঘরে ঢুকে গেল। সামনের রুম পেরিয়ে বেডরুমে গেল। যেভাবে দেখে গিয়েছিল ঠিক সেভাবে শুয়ে আছে এখনো হান্না। স্বস্তির নিঃশ্বাস ফেলল ফ্লোরা। গুলির শব্দে ঘুম ভাঙেনি মেয়েটার। বিছানার কিনারায় বসলো।
বাড়ি থেকে পালিয়ে আসার পর গত দুটো রাতই কেবল শান্তি মতো বিছানায় ঘুমোতে পারছে হান্না। অনভ্যস্ত পথ চলা আর পরিশ্রমে ক্লান্তির চরমে পৌঁছেছে ও। ফ্লোরার মনে হলো এখানে না এসে আর একটা দিনও যদি ওকে পথে ঘাটে কাটাতে হতো তাহলে গুরুতর অসুস্থ হয়ে পড়ত। চুপচাপ বসে রইল সে হান্নার পাশে। জাগাতে মন চাইছে না ওকে। কথাটা ঠিক কিভাবে বলবে ভাবছে। এটা একটা শোক সংবাদ। শোক সংবাদ হুট করে দেয়া উচিত নয়। তাতে যে শুনবে প্রচণ্ড মানসিক আঘাত পেতে পারে। তবে সঠিক ও সুনিশ্চিতভাবে বলতে পারলে হয়তো তার তীব্রতা কিছুটা কম হতে পারে। তাছাড়া আরেকটা কথা ভাবছে ফ্লোরা। এরপর কি করবে হান্না? কিভাবে চলবে? যে টাকাটা জব বাড়ি থেকে চুরি করে এনেছিল ওটা হয়তো ওর বাড়িতে পাঠিয়ে দেয়া হবে। তার মানে হান্নার জন্য একটা ঘোড়া আর স্যাডল ছাড়া আর কিছুই থাকবে না। নিয়ম অনুযায়ী সেগুলো বিক্রি করে টাকাটা জবের বাড়িতে পাঠিয়ে দেওয়া উচিত, কারণ ওগুলো ওর টাকায় কেনা। তাহলে মেয়েটার জন্যে আর রইল কি? হান্নার পক্ষে আর বাড়ি ফিরে যাওয়া সম্ভব নয়, ভাবলো ফ্লোরা। জুলি হয়তো ওকে রেখে দিতে পারে, কিংবা তাদের সঙ্গেও থাকতে পারবে। সে নিশ্চয় আপত্তি করবে না। হান্নাকে হান্না জিজ্ঞেস করেছিল ওয়াল লল্যান্ড এখানে করতে চাইলে কাজ পাবে কি না। এখন হান্না একা একা একজন মানুষের জন্য কাজের অভাব হবে না। ঠিক আছে, সময় মতো সে চেষ্টা করা যাবে। কিন্তু এখন আর বসে থেকে লাভ নেই। যা বলতেই হবে তা বলে ফেলাই উচিত। এমন নয় যে দেরি করে লাভ হবে। মেয়েটার গায়ে হাত রেখে আস্তে করে ঠেলা দিল। নড়ে উঠে পাশ ফিরল হান্না। চোখ মেলল। এক মুহূর্ত এক মুহূর্ত চেয়ে থেকে তারপর হাসলো। নিশ্চয় ব্রেকফাস্ট খেতে ডাকছো? আর মোনা ভাঙলো। তারপর মিষ্টি করে হাসলো। আমি ভীষণ অলস হয়ে গেছি ফ্লোরা। বাড়িতে প্রচুর কাজ করতে হতো। এখানে কুটোটাও নাচছি না। সকল চাপ গিয়ে পড়েছে তোমার আর জুলির উপর। ওর হাসি ফিরিয়ে দিতে পারল না ফ্লোরা। ম্লান মুখে বলল, না হান্না, ব্রেকফাস্টের সময় এখনো হয়নি। তোমাকে একটা খবর দেওয়ার জন্যই ঘুম ভাঙিয়েছি। খবরটা খারাপ, ভয়ঙ্কর বলা যায়। ধরফর করে উঠে বসলো হান্না। ওর চোখে ভয়ের ছাপ পড়েছে। জবের ব্যাপারে? আমার মনে হচ্ছে আমি যেন গুলির শব্দ শুনেছিলাম ঘুমের ঘোরে। মনে হচ্ছে স্বপ্ন দেখেছি। স্বপ্ন নয়, ঘটনা সত্যি। তুমি ঠিকই গুলির শব্দ শুনেছিলে। পুরো ঘটনা খুলে বলল ফ্লোরা। মাথায় বাজ পড়া মানুষের মতো যেভাবে যেভাবে বসেছিল সেভাবে রইল হান্না, অনড় স্থির। নিঃশ্বাস নিতেও যেন ভুলে গেছে। এমন সংবাদে যে শোকাহত হতে হয়, কাঁদতে হয়, সে বোধ যেন হারিয়ে ফেলেছে। অনেকক্ষণ পর মৃদুস্বরে বলল, আমি ওকে খুন করলাম ফ্লোরা। আমি জানতাম এ পরিবেশে ও নিজের যত্ন নিতে পারবে না। আমারই উচিত ছিল ওর দেখাশোনা করা। সেজন্যই ওকে কাছে রাখতে চেয়েছিলাম। কিন্তু জুলি ওকে আসতে দেয়নি আমার কাছে, আমাকে যেতে দেয়নি। ওকে বান্নে থাকতে হয়েছিল একা একা। ও প্রচণ্ড আবেগী। আমি ওর কোনো কাজেই আসতে পারলাম না। কথাগুলো স্বগোক্তির মতোই বলে গেল হান্না। কোনো ঝাঁজ নেই, তিক্ত ভাবও নেই। কিন্তু ফ্লোরা বুঝতে পারল কথা নয়, এগুলো সুস্পষ্ট অভিযোগ। কিন্তু ওর অভিযোগ নাকচ করে দিল ফ্লোরা। বলল, না হান্না, জবকে তুমি খুন করনি। তুমি নিশ্চয় বলতে চাইছো জুলি ওকে বান্নে ঘুমোতে বাধ্য না করলে সে মারা যেত না। সেই হিসেবে তো তোমাকেও তুমি খুনে ভাবতে পারো। সেই হিসেবে তো আমাকেও তুমি খুনে ভাবতে পারো, কারণ আমি জুলির কথার কোনো প্রতিবাদ করিনি। কিংবা হয়তো সেনকেও দোষী ভাবতে পারো, ও জবকে নিজের কাছে রেখে দিয়েছিল বলে। এভাবে তুমি চাইলে দুনিয়ার সবাইকে ওর খুন হয়ে যাবার জন্য কোনো না কোনোভাবে দায়ী করতে পারো। কিন্তু আমি বলবো লল্যান্ডের খুন হয়ে যাওয়ার জন্যে ও নিজেই দায়ী। ও বায়ান থেকে বেরিয়ে গিয়েছিল বলেই মারা গেছে। থেমে হান্নার চোখে চোখ রাখলো। স্পষ্ট রাগের চিহ্ন এখন মেয়েটার চোখে। ওর মাথায় একটা হাত রাখলো ফ্লোরা। হান্না, প্লিজ নিজেকে দোষী ভেবে অনর্থক কষ্ট পেতে যেও না। জব ওর নিজের দোষেই ইন্ডিয়ানদের কবলে গিয়ে পড়েছে।
ও বার্ন থেকে কাউকে কিছু না বলে বেরিয়েছিল। এর পরিণাম যে ও জানতো না তা নয়। একটা বাচ্চাও জানে ইন্ডিয়ানদের হাতে পড়লে কি হয়। যারা বার্নে ছিল তাদের কারো কিছু হয়নি, সবাই বহাল তবিয়তে আছে। চুপচাপ ফ্লোরার কথা শুনল মেয়েটা, তারপর নিচু স্বরে বলল, ও আসলে খুব সাহসী ছিল। ও সব সময় বলতো একটা অস্ত্র পেলে সব ইন্ডিয়ানকে ঠেঙিয়ে রিজার্ভেশনে নিয়ে ঢোকাতো। তাহলে ও নিশ্চয়ই একটা অস্ত্র পেয়েছিল। এরপর আর দেরি করেনি, ইন্ডিয়ান ক্যাম্পের দিকে যাচ্ছিল ওদের তাড়িয়ে নেয়ার জন্য। কিন্তু একা অতজনের সাথে এটে উঠতে পারেনি। কোনো প্রতিবাদ না করে ওর কথা শুনে গেল ফ্লোরা। ওর ধারণা হান্না এখন যা বলছে নিজেও তা বিশ্বাস করে না, কিন্তু নিজের স্বামীর করুণ কিন্তু অর্থহীন মৃত্যুর কথা ভাবতে ভালো লাগছে না ওর। সে আসল ঘটনা জানে না, দেখা যাচ্ছে জানতে চায়ও না, তাই স্বামীর বিরচিত মৃত্যুর কথা ভাবতেই পছন্দ করছে। ও আসলে বলতে বলতে থেমে গেল হান্না, গলা ধরে এলো। কিন্তু যেভাবে হোক এজন্য দায়ী আমি। এভাবে ইন্ডিয়ানদের বিরুদ্ধে ওর একা লড়তে যাওয়া ঠিক হয়নি। ওর আসলে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল না। আমি নিজেই ওকে বাড়ি থেকে বের করে নিয়ে এসেছিলাম। আর আর ওর চোখে পানির চোট নামলো। এরপর ডুকরে কেঁদে উঠল। বাইরে লল্যান্ডের লাশটা ধুয়ে যতটা সম্ভব পরিষ্কার করে মাত্র সোজা হয়েছে জুলি। কান্নার শব্দ শুনে দ্রুত কেবিনে গিয়ে ঢুকলো। নিজের রুমে গিয়ে বেডরুমে উকি দিল সে। ফ্লোরার দুবাহুর মধ্যে মাথা গুজে কাঁদছে হান্না। হান্নার দমকে ফুলে ফুলে উঠছে, কান্নার দমকে ফুলে ফুলে উঠছে ওর শরীর। আর ফ্লোরা ওর গায়ে মাথায় হাত বুলোতে বুলোতে বিড়বিড় করে ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। 17। পাহাড়ের গোড়ায় শ্যাক ঝোপে ছাওয়া একটি জায়গা বাছাই করলো সেন কবর খোঁড়ার জন্যে। ব্রেডকে বলল, এখানেই কবর খোঁড়া যাক। কেবিন থেকে আর বেশি দূরে যাওয়া ঠিক হবে না। ইন্ডিয়ানদের মনে কি আছে কে জানে। ওরা যদি আবার হামলা করতে আসে তাহলে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। দূরে হলে সময় মতো পৌঁছাতে পারবো না। অস্বস্তি ভরে নদীর দিকে চাইল ব্রেড। বিড়বিড় করে বলল, সেরকম হলে এখনো অনেক দূরে এসে গেছি আমরা। গন্ডগোলটা চুকে গেলে আমি কবরের চারপাশে বেড়া দিয়ে দেব, তাহলে হয়তো হান্নার ভালো লাগবে। গরু কিংবা ঘোড়াগুলোকে অত্যাচার থেকেও ঘোড়াগুলোর অত্যাচার থেকেও বাঁচবে কবরটা। দুপুরের দিকে কবর খোঁড়া শেষ হলো। বাড়ির দিকে চলল ওরা। সেন বলল, খোদাইয়ের কাজটা তোমার হাতে ভালোই আসে ব্রেড। ব্যাক স্টলে গেলে গোটা 2-3 বোর্ড পাবে, ওখান থেকে সবচেয়ে ভালোটা বেছে আনবে। বোর্ডে লল্যান্ডের নাম আর মৃত্যুর তারিখ লিখে দেব। পরে না হয় পাথরের মার্কার লাগানো যাবে। মাথা দুলিয়ে সায় দিল ব্রেড। তবে সেনের কথা অর্ধেক ওর কানে গেছে, বাকিটা ঢোকেনি। বুড়ো কুচকে নদীর দিকে তাকিয়ে আছে ও হাঁটতে হাঁটতেই। সেন একসময় ডাকলো, দেখো লাল শয়তানদের একটা দল উইলোর আড়ালে। এরা হয়তো নতুন কোনো দল নসুয়াদের সাথে যোগ দিতে এসেছে, নয়তো নসুয়ারা কোথাও যাচ্ছিল, পরে আবার মত পাল্টে ফিরে এসেছে। চমকে উঠল সেন বুড়োর কথা শুনে। ওর গলার জরুরি ভাবটুকু ওর কানে ধরা পড়েছে। ব্যাপারটাকে ওয়ালের অহেতুক ভয় বলে উড়িয়ে দিতে মন চাইল না। নিজেও তাকালো ওর দৃষ্টি অনুসরণ করে। ইয়াম্পার পশ্চিম পারে ঝোপঝাড়ের ফাঁকে দলটিকে দেখতে পেল সেও ডাল বেয়ে আরো উপরের দিকে যাচ্ছে। সেন গুনে দেখলো 10টা ঘোড়া, প্রত্যেক ঘোড়ার পিঠে একজন করে লোক। লোকগুলোর কাউকে চিনতে পারল না সে। এত দূর থেকে সবগুলো উতেকে একরকমই মনে হচ্ছে, আলাদা করে চেনা যাচ্ছে না কাউকে। ওর মাথায় প্রথম যে চিন্তাটা এলো সেটা হলো, নসুয়া ও তার লোকেরা কি ফের অসহিষ্ণু হয়ে উঠেছে, নাকি সকালবেলা ওই গোলাগুলি আর বিনা বাধায় লল্যান্ডে লাশ নিয়ে আসার ব্যাপারটা নিয়ে তারা আবার নতুনভাবে চিন্তা ভাবনা শুরু করেছে। ওর উদ্বেগ আরও বাড়ল যখন দেখলো দলটার যে নেতৃত্ব দিচ্ছে সে পিন্টো আরোহী নয়। তার মানে নেতা লোকটা নসুয়া নয় এবং লোকগুলো তার দলবল নয়। এর মানে হলো
লোকগুলো নসুয়ার সাহায্যেই এসেছে। সেনের ধারণা ছিল কেউ আসবে না। ধারণা ভুল হয়েছে। না, শেষে বলল সে, পাত্তা না দেওয়ার ভঙ্গিতে। ওরা সম্ভবত সকালের সে দলটাই। সত্যি কথা বলে ওয়ালকে দুশ্চিন্তায় ফেলতে চাইছে না সে। তবে নিজের দুশ্চিন্তা বাড়ল। এখন উটেদের সংখ্যা আগে যা ছিল তার দ্বিগুণ হয়েছে। এতদিন তবু একটা ভরসা ছিল, নসুয়ার সঙ্গে প্রচুর লোক না থাকায় শেষ পর্যন্ত সে হয়তো সরাসরি হামলা নাও চালাতে পারে। কিন্তু এখন আর সে ভরসা রইল না। সেন এখনো আশা করছে না যে ওরা আক্রমণ করবে। তবু আশঙ্কাটা আগের চেয়ে বেড়ে গেল বইকি। কেবিনে পৌঁছতে লয়েস খবর দিল, জুলি হাইটের ঘোষণা অনুযায়ী ডিনার তৈরি শেষ হতে আরও মিনিট 10 বাকি। ওয়ালের দিকে চাইল সেন। তাহলে নাম খোদাইয়ের কাজটা করে ফেলো এই ফাঁকে। বোর্ড বের করার জন্যে বার্নে গিয়ে ঢুকলো ওয়াল। আমি এতক্ষণ ধরে হান্নার সাথে কথা বলার চেষ্টা করেছি, সেনকে বলল লয়েস। তবে মনে হয় না ওকে কিছু বোঝাতে পেরেছি। অস্বস্তির সঙ্গে মুখে হাত বুলালো। লল্যান্ড সম্পর্কে জানে, এমন সব কথা ও বলেছে আমাকে। ওর সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হলো লল্যান্ডের বাড়ি থেকে চুরি করা টাকাগুলো কিভাবে ওর বাবার কাছে পাঠিয়ে দেবে। আমি বলেছি ব্যাপারটা আমার হাতে ছেড়ে দিতে, আমি ন্যায্য কাজটি করব। লল্যান্ডের বাবার সামনে দাঁড়ানোটা একটু কঠিনই হবে। আর যদি ওর ব্যাপারে মিথ্যে কথা বলতে না পারো, অর্থাৎ ওর মৃত্যুর খবরটা চেপে গিয়ে মিথ্যে বলবো। অসন্তুষ্ট হলো যাজক। জানো, এরকম মিথ্যে বলা মহাপাপ। তাছাড়া ব্যাপারটা সম্পূর্ণ অমানবিক হবে। এখন চলো লল্যান্ডের কাছ থেকে টাকাগুলো তুলে নিই। লাশের কাছে রিক পল রয়েছে। দিনের বেলায় বার্ন থেকে বেরোতে একদম রাজি হচ্ছে না ও। বলছে এ মুহূর্তে পরিস্থিতি খুবই খারাপ। ওকে দেখা মাত্র ট্রিগার টেনে দেবে উটেরা। কথাটা একদম অসত্য নয়, বলল সেন। তবে তুমি হয়তো ভাবছো লল্যান্ডের টাকাটা ও হাতিয়ে নিতে পারে। তার অর্থ টাকাটা ওর কাছ থেকে দূরে রাখতে হবে, তাই তো? এই তো, ঠিক তাই, মাথা দোলালো লয়েস। ব্যাপারটা অনেক আগেই আমার মাথায় এসেছে। পলকে দেখে আমার সৎলোক মনে হয়নি। তোমার ধারণা মিথ্যে নয়, তবে টাকাটা লল্যান্ডের কাছে পাওয়া না গেলে ওর খবর আছে। ওকেই দায়ী করব আমি। কত টাকা আছে বলেছে হান্না? $600 মতো হবে বলেছে। ঘোড়া আর স্যাডেল কেনা ছাড়া আর কোনো খরচ করেনি। ওর কথা শুনতে শুনতে বার্নের দিকে হাঁটতে শুরু করলো সেন। যাজক যাজকও গেল ওর পিছু পিছু। হান্না ঘোড়া আর স্যাডেল বেচে দিতে চাইছে। ওই টাকাও এর সাথে পাঠিয়ে দেবে বলেছে জবের বাবার কাছে। নগদ টাকা দিয়ে কেনার লোক এ তল্লাটে পাওয়া যাবে না, বলল সেন। তবে ডেনভারে নিয়ে যেতে পারলে হয়তো $100 পাওয়া যেতে পারে। তাহলে ডেনভারে নিয়ে যাব ওগুলো। অনেক দূরের পথ পিট, যাওয়া আসা অনেক সময়ের ব্যাপার। হাসলো লয়েস। তা ঠিক, ওটা অনেক দূরের পথ। তাছাড়া আমার পকেটে আছে মাত্র $2। কিন্তু তারপরও যাব। সদা প্রভু দৃষ্টি রাখবেন। তিনি না চাইলে প্রয়োজনে উপোস করব। তুমি আবার ফিরে আসবে তো, জানতে চাইল সেন। ওই নদীর দিকে একটা হাত বাড়িয়ে দিল যাজক। ঈশ্বর এবং উতেরা যদি তা চায়। তারপর বলল, যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসার চেষ্টা করব আমি সেন। গত কয়েক ঘন্টা ধরে আমি একটা কথা ভাবছি। ঈশ্বর 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 বোধহয় আমাকে নিয়ে এসেছেন তার কোনো একটা উদ্দেশ্য পূরণের জন্য। সেটা ন্যাট চিলিকারকে সাহায্য করার জন্য নয়, এটা আমি ঠিকই বুঝতে পারছি এখন। কিন্তু গ্রিলি থেকে আসার সময় ওটাই ছিল আমার উদ্দেশ্য। তুমি যাবার আগে আমার আর ফ্লোরার বিয়েটা পড়িয়ে দিয়ে যাবে না? তুমি চাইলে দিয়ে যাব। বেশ, এবার তাহলে তোমার সে ভাবনাটার কথা আমি বলি। তুমি বলছো সিলিকারকে সাহায্য করার জন্য নয়, গ্রিল থেকে ঈশ্বর তোমাকে অন্য উদ্দেশ্যে পাঠিয়েছেন এখানে। আমাদের সঙ্গে তোমার দেখা হওয়া এবং এখানে থেকে যাওয়ার পেছনে ঈশ্বরের একটা উদ্দেশ্য আমি বুঝতে পারি। এখনকার এই ঝামেলা মিটে যাবার পর আগামী বসন্তে এখানে আরও অনেক লোক আসবে। উপত্যকায় প্রচুর লোক তাদের ঘরবাড়ি তুলবে। তখন এখানে লোকদের শিক্ষিত করে তোলা ও ধর্মপথে রাখার জন্যে স্কুল এবং চার্চের দরকার হবে। আর তুমি ওসব কিছুর ভার নেবে, তদারক করবে। ওই ধরনের ভার বইতে ভালোই লাগবে আমার, উৎফুল্ল স্বরে বলল যাজক। দুজনে বান্নে গিয়ে ঢুকলো ওরা।
মৃতদেহের পাশে বসলো উবু হয়ে। ক্যানভাস সরিয়ে লল্যান্ডের জামার বোতাম খুলল সেন, প্যান্টেরও। টাকার থলেটা দেখল, রক্তে ভিজে শুকিয়ে এখন খয়েরি রং ধরেছে। এখনো কোমরে বাঁধা থলেটা। লাশের কাছে বসে রিকপল চুপচাপ দেখছিল ওদের। সেনকে লল্যান্ডের কোমর থেকে টাকার থলি খুলে নিতে দেখে চোখ বড় বড় হয়ে উঠল ওর। বিড়বিড় করে খিস্তি আওড়ালো। কেবিন মালিককে নাকি নিজের বোকামিকে গাল দিল কে জানে। টাকাগুলো গুনতে গুনতে আর চোখে তাকালো সেন দোকানদারের দিকে। মনে মনে হাসলো। দোকানদার বুঝতেই পারেনি ওর হাতের কাছে লাশের কোমরে বাঁধা বেল্টে এতগুলো টাকা পড়েছিল। আর একটু বুদ্ধি খাটালে ওগুলো এতক্ষণে তার হয়ে যেত। লুটের দায়টা অনায়াসে উটেদের ঘাড়ে চাপিয়ে দেয়া যেত। কেউই অবিশ্বাস করতো না সে কথা। কপাল আর কাকে বলে। ক্যানভাস দিয়ে ফের লাশটা ঢেকে দিয়ে উঠে দাঁড়ালো সেন। লয়েসকে বলল, রক্তমাখা থলেটা ওকে না দেখালেই ভালো। দেখে হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারে। ভালো কথা। থলেই মোট $608 আছে। টাকাটা ফিরে পেলে নিশ্চয় খুশি হবে ওর বাবা। ডিনারের জন্য ডাকলো জুলি। পল বলল, আমি বান থেকে বেরোবো না। উঠেদের নতুন একটা দলকে আসতে দেখেছি। ওরা আমাকে দেখতে পেলে দূর থেকে গুলি করবে। বেশ, ঠিক আছে, তোমার জন্য খাবার নিয়ে আসবো। বাড়ির ভেতরে গিয়ে ঢুকলো সেন। ওর পেছন পেছন গেল লয়েসও। টেবিলে গিয়ে বসলো ওরা। একটু পর খেয়াল করলো হান্না নেই কিচেনে। ওদের মনের ভাব বুঝলো ফ্লোরা। ওকে বেডরুমে খাবার দিয়ে এসেছি, খায়নি কিছুই, এমনকি চেয়েও দেখেনি। লয়েসের দিকে চাইলো। ফিউনারেল কখন হবে বুঝতে পারছি না। এসবের দায়িত্ব কার তাও বুঝতে পারছি না। কাউকে না কাউকে তো তদারকির দায়িত্ব দিতে হবে। তুমি দায়িত্বটা আমিই নেব, বলল সেন। তবে এটা ঠিক আমার দায়িত্ব কিনা বুঝতে পারছি না। কিন্তু লাশটা তো মাটিতে চাপা দিতে হবে, উপরে রাখা যাবে না। ওর দিকে তাকিয়েছিল জুলি। থামতেই মাথা নাড়ল। তুমি জানো কিছু একটা বলতে চাইছো, কিন্তু বলছো না। কি সেটা সেন? ইতস্তত করলো সেন। একে একে সবার দিকে তাকালো, ভাবলো একটু। ব্যাপারটা বলা ঠিক হবে কিনা বুঝতে পারছে না। তবে ওর ধারণা এখানে এখন যারা আছে তারা কেউই ভীতু নয়। নিজের দায়িত্ব কি বোঝে, এমনকি ব্রেড ও আলো। একটু আগে মুখ খুলল। ভূতেদের নতুন একটা দল এসেছে, যোগ দিয়েছে নসুয়ার সঙ্গে। সংখ্যায় ওরা এখন দ্বিগুণ হয়ে গেছে। সম্ভবত নসুয়াই ওদের খবর দিয়ে আনিয়েছে। কাজ ঝাঁকালো। এতদিন হয়তো সংখ্যায় কম থাকায় আমাদের উপর সরাসরি হামলা চালানোর সাহস করেনি। কিন্তু এখন আগের চেয়ে বেশি বিপদে আছি জুলি। কি বলছো এসব? বিস্ময়ে প্রায় চেঁচিয়ে উঠল বিশাল মহিলা। তুমি না বলেছিলে? তখন যা জানতাম তা বলেছি। এখন যারা এসেছে, আমার ধারণা সন্ধ্যের আগে তারা হামলা করতে আসবে না। ওদের ক্লান্তি কাটাতে হবে। ঘোড়াগুলোরও বিশ্রাম দরকার। ওরা না আসা পর্যন্ত নসুয়া কড়া নজর রেখেছিল আমাদের উপর। এখন আমাদের কাছ থেকে আমাদের কাজ হলো সন্ধ্যের আগেই লল্যান্ডকে কবর দিয়ে ফেলা। ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব কবর দাও। ওকে হান্নার না দেখাই ভালো হবে। তাহলে? ফ্লোরা তাকালো লয়েসের দিকে। আপনি মন্ত্র পড়ে দেবেন। ফিউনারেলের গান গাইবো আমি। ভালো গাইতে পারবো না, তবু চেষ্টা করবো আর কি। চমৎকার, বলল লয়েস। সঙ্গীত দেবদূতদের আমোদিত করবে। শেষকৃত্যের সময় সঙ্গীত না হলে আমার ভালো লাগে না। একটু থামলো, তারপর বলল, কোন গানটা গাইতে চাও তুমি ম্যাম? তারপর বলো, কোন গানটা গাইতে চাও তুমি ম্যাম? ইন দ্য সুইট বাই অ্যান্ড বাই, জানালো ফ্লোরা। চমৎকার গান, মানানসই। অকপট প্রশংসা যাজকের। সেন একটু ভয়ই পাচ্ছিল। ভেবেছিল ফ্লোরা হয়তো সঠিক গানটি বাছাই করতে পারবে না। আসলে মেয়েটাকে পছন্দ করলেও কখনো ওর সাথে মেশার সুযোগ পায়নি সে। কাণ্ডজ্ঞান ভালোই আছে মেয়েটার, মনে মনে স্বীকার করলো। অনেক মানুষের মধ্যেই সাধারণ কাণ্ডজ্ঞানের অভাব দেখেছে সে। আসলে যথাসময়ে যথোপযুক্ত কাজ করাটা কাণ্ডজ্ঞানেরই ব্যাপার। সেটা কেবল বুদ্ধিমানরাই পারে। খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। আমি হার্নেস ঘোড়া জুততে
হার্নেসে ঘোড়া জুততে যাচ্ছি। সবাই সশস্ত্র হয়ে বেরোবো এখান থেকে। ওয়াল, তোমার ওয়াগানটাই নিতে হবে, আমারটা এখনো খড় বোঝাই হয়ে আছে। মিনিট 15 পরে ওয়াগন নিয়ে এলো সে। লল্যান্ডের লাশটা ক্যানভাসে মোড়া অবস্থায় তুলে ওয়াগন সিটের পাশে রাখলো। 2 মিনিট পরে জুলি, হান্না আর ফ্লোরাকে নিয়ে ভিতর থেকে বেরোলো লয়েস। নদীর দিকে তাকাচ্ছে সেন, প্রতিটি ঝোপঝাড় পরীক্ষা করছে মনোযোগ দিয়ে। তবে সতর্ক হবার মতো গোলমেলে কিছু চোখে পড়ল না। ওরা ওয়াগনের কাছে আসতেই বলল, চলো। ওয়াগন ছিটে উঠে বসল সেন। ধীরে ধীরে চলতে শুরু করলো ওয়াগন। রাইফেলটা রেখেছে ছিটের পাশে। দুপাশে হেঁটে চলেছে ওয়াল আর টনি নিজ নিজ রাইফেল নিয়ে। ঘাড় ফেরালো সেন। পেছনে আসছে হান্না, লয়েস আর জুলি। হান্নার মুখ ফ্যাকাশে মরার মতো, হাঁটছে এলোমেলো পা ফেলে। ওরা একটা হাত শক্ত করে ধরে রেখেছে ধর্মযাজক, নইলে যে কোনো মুহূর্তে হোঁচট খেয়ে পড়ে যেত। ওদের পেছনে জুলি হাইট, ওর হাতে শার্পস, মুখ গম্ভীর, থমথমে। কিছুক্ষণ পর কবরের পাশে এসে ওয়াগন থামালো সেন। ওয়াগন ছিট থেকে রাইফেল হাতে লাফ দিয়ে নামলো। নদীর দিকে চাইলো আবার। ঘাস, কটনউডের বিক্ষিপ্ত সমাবেশ আর উইলোর ঝাড় ছাড়া আর কিছুই দেখলো না এবারও। তবে সেন জানে, ও না দেখলেও ওরা ঠিকই লক্ষ্য রেখেছে ওদের উপর। চাইলে যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারবে নসুয়া ও তার দল। তবু একটা জুয়া খেলায় নেমেছে ও, লল্যান্ডকে কবর দেওয়ার জন্যে। এছাড়া উপায় নেই। সকালে লল্যান্ডের লাশ নিয়ে আসার সময় প্রথমে বাধা দিলেও পরে আর কিছু বলেনি নসুয়া। তার উপর ভরসা করেই এখন লাশ কবরস্থ করার জন্যে এই ঝুঁকিটা নিয়েছে। ঝুঁকিটা অবশ্যই প্রাণঘাতী, তবু ওর মনে ক্ষীণ একটা আশা যে একজন মৃতকে কবর দেওয়ার সময় ওর সম্মান রক্ষার চেষ্টা করবে নসুয়া। লোকটাকে অবশ্য তারাই খুন করেছে, তবে সেটা অন্য হিসেব। জীবিত অবস্থায় লোকটা ছিল শত্রুপক্ষের, কিন্তু এখন মরে যাওয়ার পর সে আর কারো কেউ নয়। তবে তার কবরস্থ হবার অধিকারটুকু তো আছে। এটা নিশ্চয় মানুষ হিসেবে উতেরাও স্বীকার করবে। সে ভরসায় ওকে কবর দিতে নিয়ে এসেছে ও। ওয়াল সহ ধরাধরি করে ওয়াগান থেকে লাশটা নামালো সেন, রাখলো কবরের পারে। অন্যদের কাছ থেকে একটু দূরে সরে দাঁড়ালো যাজক। মৃতের জন্যে মনে মনে তোস্ত পাঠ করতে শুরু করলো। অন্যরাও দাঁড়িয়ে রইল চুপচাপ। নিজেরাও মনে মনে প্রার্থনা শুরু করলো, যে যার মতো করে। গাছের পাতা আর ঝোপে ঝাড়ে বাতাসের সঞ্চালন, শো শো শিরশির শব্দ। এছাড়া আর কোনো আওয়াজ নেই কোথাও। অখণ্ড নীরবতা। নীরবতা ভাঙল পিট লয়েসি। বাইবেল থেকে সরবে আবৃত্তি করতে শুরু করলো 23 নম্বর চলকটি। হাত জোর করলো প্রার্থনার ভঙ্গিতে। যে লোকটাকে দুদিন আগেও চিনত না, এবং দেখা হওয়ার পর থেকে এক মুহূর্তের জন্য যার মধ্যে পছন্দ করার মতো কিছুই খুঁজে পায়নি, তারই সম্পর্কে কিছু বলতে হলো সংক্ষেপে, যা জেনেছে তার উপর ভিত্তি করে। তারপর ফ্লোরার দিকে চেয়ে মাথা ঝাঁকালো। কবরের পাড়ে এসে বুকের উপর দুহাত ভাঁজ করে দাঁড়ালো ফ্লোরা। স্পষ্ট সুরেলা গলায় গাইতে শুরু করলো প্রার্থনা সঙ্গীত। চোখ তুলল সেন, অপলক তাকিয়ে রইল ফ্লোরার মুখের দিকে। ফ্লোরার গলায় এই প্রথম গান শুনছে ও। শোনার কথা চিন্তাই করেনি কখনো। গান জিনিসটার প্রতি আলাদা কোনো আকর্ষণ নেই ওর। তাছাড়া ওর অভিজ্ঞতায় গান মানে ভবঘুরে কাউহ্যান্ডের গলায় বেসুরো চেঁচামেচি। কিন্তু সেই বেসুরো চেঁচামেচিটাই যে ওর পরিচিত, আরও গলায় অমন সুন্দর ও সুরেলা হয়ে উঠতে পারে, তা ওর বিশ্বাসই হতে চাইছে না। আর সেই পরিচিত জন হচ্ছে যাকে সে ভালোবাসে, সেই। জীবনে সেন এই প্রথম গান, এবং সে গানটা যার প্রতি নিবেদিত, সে ঈশ্বরের প্রতি অভূতপূর্ব এক অনুভূতি টের পেল নিজের মধ্যে। অনন্ত দাঁড়িয়ে সবাই শুনতে লাগলো ফ্লোরার গান, দেয়ার্স এ ল্যান্ড দ্যাট ইজ ফেয়ারার দ্যান ডে। শেষ চরণটি গাইল ও আবেগ মথিত গলায়, এবং তার সঙ্গে গলা মেলালো লয়েস ও জুলি। উই শ্যাল নিট অন দ্যাট বিউটিফুল শোর।
গান শেষ করে পিছিয়ে এলো ফ্লোরা। জুলি ও হান্নার পাশে দাঁড়ালো। এরপর কিছুক্ষণ কাটলো হান্নার ফুপিয়ে ফুপিয়ে কান্না আর তাকে সান্ত্বনা দেবার চেষ্টায় জুলি ও ফ্লোরার ধরা গলায় বিড়বিড় শব্দে। তারপর যাজক হাত তুলে প্রার্থনা শুরু করলো আবার। ঈশ্বরের কাছে আবেদন জানালো লল্যান্ডের আত্মার শান্তির জন্যে। আমেন বলে প্রার্থনা শেষ করলো। পেছন ফিরে কান্নারত হান্নার এক হাত ধরে নিজের দিকে আকর্ষণ করলো, আর এক হাত মেয়েটার পিঠে রেখে হাঁটতে শুরু করলো সাগা ঝোপের মাঝখানে সরু পথ ধরে কেবিনের দিকে। ওদের পিছু নিল জুলি ও টনি। বড়দের মতো গাম্ভীর্যের সুস্পষ্ট সাপ টনির কিশোর মুখেও। কবরে মাটিতে ফেলতে শুরু করলো সেন। ওকে সাহায্য করতে হাত লাগালো ওয়ালো। দ্রুত কাজ করছে ওরা, যতটা সম্ভব তাড়াতাড়ি শেষ করার তাগিদ বোধ করছে সেন। প্রতিটা মুহূর্তকে মনে হচ্ছে অসম্ভব দীর্ঘ আর ক্লান্তিকর। ইচ্ছে হচ্ছে এই মুহূর্তেই লাফ দিয়ে ওয়াগনে উঠে বানের দিকে ছুটতে শুরু করে। চকিতে ওয়ালের দিকে চাইলেও চুপচাপ কাজ করছে ও, মুখের টু শব্দটিও নেই। সেও কি নার্ভাস বোধ করছে না ওর মতো, ভাবল সেন। মাটি ভরাট করে সোজা হলো ওরা। কথা বলছে না কেউ কারো সঙ্গে। হেডবোর্ডটা নিয়ে মাথার দিকে মাটিতে পুঁটে দাঁড় করিয়ে দিল সেন। তারপর শাবল আর অন্যান্য যন্ত্রপাতি ওয়াগন বেডে ছুঁড়ে দিয়ে এক লাফে ছিটে উঠে বসলো। ওর পেছন পেছন উঠল ব্রেডও। বান্নের দিকে ওয়াগন চালাতে চালাতে একটা কথা ভাবছে সেন। কবরে মাটি ফেলার সময় দারুণ ব্যস্ততার মধ্যেও ব্রেডকে খেয়াল করেছে বার কয়েক। একবারের জন্য ও চোখাচোখি হয়নি ওদের। চুপচাপ কাজ করে গেছে লোকটা জরুরি ভঙ্গিতে। একটুও নার্ভাস মনে হয়নি। আগের সে দায়িত্বহীনতা কিংবা তা এড়ানোর চেষ্টা একেবারের জন্যও দেখা যায়নি আজ। দুদিন আগেও সব সময় অস্থিরতায় ভোগার যে দোষ ছিল সেটা যেন রাতারাতি কেটে গেছে। নিজের ভেতর টের পেল। ওয়ালের প্রতি আগের সেই বিরূপ আর অবজ্ঞার ভাবটা যেন কেটে যেতে শুরু করেছে। আগের মতো অপদার্থ আর অযোগ্য মনে হচ্ছে না ওকে এখন। ব্যাপারটা কৌতূহলী করে তুলল ওকে। শেষ পর্যন্ত জিজ্ঞেস না করে পারল না, তুমি যেন পাল্টে গেছো বেরেন, একদম নিপাট ভালো মানুষ হয়ে গেছো। কারণটা কি বলো তো? আগে তো এরকম মনে হয়নি কখনো। মুহূর্তের জন্যে ওর দিকে তাকালো বেরেন, তারপর চোখ ফিরিয়ে নিল, সামনে তাকালো। এক মুহূর্ত নীরব থেকে বলল, কাজ করতে আমার কখনো ভালো লাগতো না সেন। কাজের কথা বললে যেন মাথায় বাড়ি পড়ত। ফ্লোরার তারা শুনলে মনে হতো বিয়ে না করাই ভালো ছিল আমার জন্যে। তবে একজন মানুষের বউ ছেলে মেয়ে থাকাটাও চমৎকার মনে হতো। কিন্তু আমি মানুষ ভালো নই। ফ্লোরা আমার সম্পর্কে যা বলে ঠিকই বলে, তবে ও আমাকে ওর চোখ দিয়েই বিচার করে। তুমিও। আমার মনে হয় ইন্ডিয়ানদের ঝামেলা চুকে যাবার পর আমি আর ফ্লোরা বিয়ে করব। ভালো কথা, তখন তুমি আমাদের সঙ্গে থাকলে আমার আপত্তি থাকবে না। আন্তরিক শোনালো সেনের কথাগুলো। বিস্মিত দেখালো ব্রেডকে। চকিতে চাইলো আবার সেনের দিকে, যেন ওর মুখ দেখে বুঝতে চাইলো ও যা বলছে তা সত্যি কিনা। যখন নিশ্চিত হলো যে মিথ্যে শোনেনি, তখন মাথা নাড়ল। তোমার মুখে এরকম শুনবো কখনো ভাবিনি, কিন্তু তুমি যা বলছো তা হবে না। এসব ঝামেলা চুকে গেলে দেখতে পাবে আমি আবার যেইকে সেই আগের মতোই দায়িত্বহীন আর অলস। আমি আসলে সেভাবেই অভ্যস্ত। ফ্লোরার হাজার বকা ঝকাতেও নিজেকে শোধরাতে পারিনি। কারো দায়িত্ব যদি আমার উপর না থাকে তাহলে আমি খুশি। একা আমি নিজেকে যেভাবে হোক চালিয়ে নিতে পারি। সেরকম মাছ ধরে আর শিকার করে কাজ করতে ইচ্ছে হলে করব, নইলে চুপচাপ বসে ঘরে থাকবো। না, আবার মাথা নাড়ল বুড়ো। আমার আর কখনো পরিবর্তন হবে না। লোকটা অলস অপদার্থ ভাবল সেন, কিন্তু সৎ। সে যতটা ভেবেছে তার চেয়েও বেশি। আর ও সম্ভবত ঠিকই বলছে। একদিন যখন এই অবস্থা পাল্টাবে, আবার আগের মতো স্থিত অবস্থা ফিরে আসবে, ও তখন নিজের পুরানো ধাঁচেই চলতে শুরু করবে। সেটা ফ্লোরার পছন্দ হবে না। সুতরাং ওর কাছে না থাকাই হবে ওর জন্যে সবচেয়ে ভালো।